আজ রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর। ১১ দফা দাবিতে আমরণ অনশন আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায়, বিকেলে দাফন। শোক কাটিয়ে ২ মাস পর স্বাভাবিক হতে চলেছেন চকবাজারের চুরিহাট্টার বাসিন্দারা। এখনও বিপাকে ধ্বংসস্তূপের পরিত্যক্ত ওয়াহিদ ম্যানশনের ভাড়াটিয়ারা। এবং কাজ শুরু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের। সম্ভবত যাচাই শেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুর সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর আজ। ২০১৩ সালের এই দিনে দেশের ইতিহাসে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় প্রাণ হারান ১১৩৬ জন পোশাক শ্রমিক। আহত হন প্রায় ১৫০০ আর বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় ২৯১ জনকে। দিনটি উপলক্ষে রানা প্লাজার ধ্বংসস্থল এবং রাজধানীর জুরাইন কবরস্থানে নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ২৪ এপ্রিল ২০১৩ সকাল ৯:৩০ ধসে পড়ে সাভারের ৯তলা ভবন রানা প্লাজা। শুরু হয় বেদনাদায়ক এক অধ্যায়। ভেতরে আটকে পড়ে প্রায় ৪৫০০ মানুষ। ফাটল ধরা ভবনে অনেকটা জোর করে ডেকে এনে মৃত্যুকুণ্ডলিতে ফেলে দেওয়া হয় দেশের অর্থনীতির কাণ্ডারীদের। দালানের ছাদগুলো পাউরুটির টুকরোর মতো একটির উপর আরেকটি চেপে বসে জীবনের জাতাকলে হরদম পিষতে থাকা হতদরিদ্র শ্রমিকদের শেষবারের মতো পিষে ফেলে। জীবিতদের বাঁচার আকুতি আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সাভারের বাতাস। উদ্বেগ উৎকণ্ঠায় প্রহরগণে স্বজনরা ছুটে বেড়ান ধ্বংসস্তূপ থেকে এনাম মেডিকেল থেকে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়। অগণিত লাশের ভিড়ে খুঁজে ফেরেন পরমাত্মীয়কে। দিনান্তে বাড়ে মৃতের সংখ্যা, শতক পেরিয়ে হাজার, শেষে গিয়ে ঠেকে ১১৩৬। দিবসটি উপলক্ষে মঙ্গলবার রাত ১১:১২টার দিকে রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানায় পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের নবনির্বাচিত সভাপতি রোবানা হকের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমার মনে হয় যে এক পেশে কথা না বললেই ভালো। শ্রমিকের অধিকার যদি আমরা না দেখতাম, বাংলাদেশে এক্সপোর্টও বাড়তো না এবং সবাই চলে যেত। আমরা কিন্তু রানা প্লাজার পরে ঘুরে দাঁড়িয়েছি। কাজে আমি কোনো মতেই মনে করি না যে কথাটি সত্য। এটি একেবারেই নিছক মিথ্যাচার। শ্রমিকের কল্যাণটাই আমাদের লক্ষ্য। যদি শ্রমিকের কল্যাণ লক্ষ্য হয় তাহলে কোনো একটি ট্র্যাজেডিকে মূলধন করে আসলে আমরা যেন কোনো রকম সেন্সেশনাল রিপোর্ট না করি। রানা প্লাজার সামনে মঙ্গলবার সন্ধ্যা থেকেই নানান কর্মসূচি পালন করা হচ্ছে। মোমবাতি প্রজ্বলন করে শ্রমিকদের শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী, সাংস্কৃতিক সংগঠন ও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের স্বজনরা। পাশাপাশি ১১ দফা দাবিতে রানা প্লাজার সামনে আমরণ অনশন করছেন আহত শ্রমিকরা। খান আলামিন, আরটিভি, ঢাকা। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরী মরদেহ দেশে আনা হয়েছে। বেলা ১২:৩৫ দিকে শ্রীলঙ্কা থেকে তার মরদেহ বহনকারী উড়োজাহাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন জায়ানের নানা শেখ সেলিম ও পরিবারের সদস্যরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে জায়ানের নিথর দেহ বনানীর বাসায় নেওয়া হয়েছে। বাদ আসর চেয়ারম্যান বাড়ি মাঠে তার জানাজা হবে, যা ছিল জায়ানের খেলার মাঠ। জানাজা শেষে বনানী কবরস্থানে সমাহিত হবে জায়ানের মরদেহ। বোমা হামলায় আহত জায়ানের বাবা মশিউল হক চৌধুরী প্রিন্সের অবস্থা এখনও গুরুতর। এই হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯। দর্শক, এই মুহূর্তে জায়ানের বাসভবনের সামনে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, কিছুক্ষণ আগেই জায়ানের মরদেহ
বাংলাদেশে আনা হয়েছে এবং এখন বাসভবনে আছে তার। তো জানাজা এবং দাফন সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। শরীয়ত আমাকে শুনতে পাচ্ছে নিশ্চয়ই? শরীয়ত আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জ্যোতি, আপনি জানেন যে গত 21 তারিখে শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় যে প্রায় 300-রও বেশি মানুষ মারা গিয়েছে, তাদের মধ্যে একটি ছোট শিশু রয়েছে। বাংলাদেশ শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরী কিছুক্ষণ আগেই কিছু সম্পন্ন করে কিছুক্ষণ আগেই তার লাশটি বনানীর বাসায় নিয়ে আসা হয়েছে, যেখানে নানার সাথে তিনি যে বাড়িটিতে থাকতেন। আমরা সেই বাড়িটির সামনেই রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য নেতাকর্মীর ভিড় রয়েছে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ পরেই দুপুর 2টার দিকে প্রধানমন্ত্রী এখানে আসবেন। প্রধান শেখ সেলিমের পরিবারের সাথে দেখা করতে তিনি জায়ান চৌধুরীর মৃতদেহটি দেখতে আসবেন। এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছু বাদ আসর এই পাশেই একটি মাঠ রয়েছে, সেই মাঠে জায়ান চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং আরেকটু বিষয় আপনি জানিয়ে রাখি যে আপনি জানেন বনানী কবরস্থানে যেখানে বঙ্গবন্ধু পরিবারের দাফন হয়েছে, তাদের পাশেই আসলে জায়ান চৌধুরীর মরদেহ দাফন করা হবে। এই ছিল সর্বশেষ। জ্যোতি। শরীয়ত আপনাকে ধন্যবাদ। দর্শক, জায়ানের বাসভবনের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান। চলে যাচ্ছি পরের সংবাদে। ধ্বংসস্তূপ পেরিয়ে কর্মচাঞ্চল্য জীবনে ফিরতে শুরু করেছেন চকবাজারের চুরিহাট্টার বাসিন্দারা। শোক কাটিয়ে প্রায় 2 মাস পর স্বাভাবিক হতে চলেছে এই এলাকার ব্যবসায়ীরা। ধুয়ে মুছে বসবাসের উপযোগী করা হচ্ছে আশেপাশের বাড়িঘর। তবে ধ্বংসস্তূপে পরিত্যক্ত ওয়াহিদ ম্যানশনের ভাড়াটিয়ারা এখনও রয়েছেন বিপাকে। আরও থাকছে মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। ব্যবসায়ীদের পদচারণায় মুখর, সড়কে থাকা যানবাহন আর যাত্রীরা সমর্পণ করে আগুনের দাপটের কাছে। প্রাণ যায় 81 জনের। ক্লোজ সার্কিট ক্যামেরার চোখে ধরা পড়া ছবিতে প্রাণ বাঁচানোর অবিরাম চেষ্টা। সেই হোটেলটি খুলেছে 50 দিন পর। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা সেই ম্যানেজার জানালো দুঃসহ স্মৃতির কথা। সর্বপ্রথম আমি এখানে ছিলাম, এখান থেকে আমরা সর্বপ্রথম ওইদিকে গেছি। ওইদিকে যাওয়ার পরে সব কাস্টমার সব প্রথমে এইদিকে গেছে, আগুনটা হালকা একটু নিভে গেছে। নিভার পরে আমরা সব বাইরে গেছি। কল্পনা করি না আমরা বাঁচুম, মানে আওয়াজটা পাওয়ার পরে আমরা সবাই ভাবছি যে আমরা মারা যাবো, কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই আগুন আসেনি। মানুষ এই এলাকায় আসতে একটা মানে হিবিজিবি ভাব লাগতেছে, ভয় ভাব লাগতেছে। অনেক কাস্টমারই আমার প্রশ্ন করে, ভাই এখানে আসি না কেন জানেন? এই আগুনে পোড়া দৃশ্যগুলো দেখলে মনের ভিতরে একটা অন্যরকম ভঙ্গিমা তৈরি হয়। 2 ভাই আর ভাইপোকে হারিয়ে শোকে পাগল প্রায় এই পরিবারের সদস্যরা। সহায়তার আশ্বাস থাকলেও মেলেনি তার কানাকড়িও। আমার ভাই এখানে দূরেছে কিন্তু বাঁচতে পারেনি। আমার ভাই 2 ভাই 1 ভাতিজা লাশ পাইছি। আমার ভাইয়ের মতন তোর ভাই দেখি না, আর কেউ পাইও না। আমার ভাইয়ের সুখে তো আমার মা বাপ দুজনেই মানসিক রোগী হয়ে গেছে। স্বরাষ্ট্র, শিল্প, ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয়, দক্ষিণ সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস মিলিয়ে 5টি তদন্ত কমিটি হলেও ভিন্ন মত ছিল তদন্ত রিপোর্টে। ভুল প্রতিবেদন দেওয়ার অভিযোগও ওঠে শিল্প মন্ত্রণালয়ের বিরুদ্ধে। ধ্বংসস্তূপ পেরিয়ে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে চুরিহাট্টার নন্দকুমার লেনে। সর্বস্ব হারিয়ে বাঁচার তাগিদে ফের ধার দেনায় দোকান সাজিয়েছে কেউ, আবার মীমাংসা না হওয়ায় পথে পথে ঘুরছেন কেউ। আমার দোকান শুরু করছে ধর না, আজকে 1 মাস 1 দিন ফুটছে আমার দোকান শুরু করছে। প্রায় 1.5 মাসের মতো দোকান বন্ধ ছিল। আর মালামালের ক্ষয়ক্ষতি যদি আমি আমি একটা হিসাব করি, মিনিমাম 8 থেকে 9 লক্ষ টাকা। কোনো বন্ধু বান্ধব 5,000 কেউ 2,000 কেউ 5,000 কেউ 10,000 এইভাবে দিয়ে প্রায় 30-40 জন লোকে মনে হয় যে বড় ভাইয়ের সহযোগিতা করার কারণে সে আবার পুনরায়
আবার আগের স্থানে আসছিলাম। প্রায় 40 লক্ষ টাকার আমার মাল, চেক, বিল সব পড়া, আমার কোনো কাগজপত্রে রহে নাই। এখন আমরা রাস্তার মধ্যে ঘুরতে আছি, আমাদের কি দোকান দিবে না আমরা কি করব, ভবিষ্যতে আমরা কি করব, এখন কিভাবে খাইতেছি, কিভাবে চলতেছি, কেউ আমাদের খোঁজখবর নিতেছে না। দুর্ঘটনা এড়াতে পুরানো ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন অপসারণ কার্যক্রম চালালেও বেশি দিন স্থায়ী হয়নি ব্যবসায়ীদের চাপে। কেমিক্যাল নাকি গ্যাস সিলিন্ডারে আগুনের সূত্রপাত, সেই সুরাহা হয়নি এখনো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার হেদায়েতুল্লাহ ও সোহরাব ফকিরকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে মোট 6টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে 3টি অভিযোগে 2 জনকে মৃত্যুদণ্ড এবং বাকি 3টি অভিযোগে 10 বছর করে দণ্ড দেয় ট্রাইব্যুনাল। গেল 7 মার্চ মামলাটি শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখার পর বুধবার রায়ের দিন ধার্য করেছিল আদালত। 2017 সালের 10 জানুয়ারি 3 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। অন্য আসামি এনায়েত উল্লাহ ওরফে মঞ্জু 2017 সালের 25 জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আটপাড়া থানায় যে নৃশংস ঘটনা ঘটিয়েছেন, হত্যা, নির্যাতন, ডেপুটেশন, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী সমস্ত অপরাধগুলো ঘটেছিলেন। আজকে 6টি চার্জের মধ্যে 3টি চার্জে আসামিদেরকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আর 3টি চার্জে, প্রথম চার্জে 10 বছর, 5 নম্বর চার্জে 10 বছর এবং 6 নম্বর চার্জে 10 বছর করে আসামিদেরকে সাজা প্রদান করেছেন। যে চার্জগুলো ছিল অত্যাচার, নির্যাতন করে, এবং বিশেষ করে ওই এলাকাগুলো ছিল হিন্দু অধ্যুষিত এলাকা, এবং সেই হিন্দু অধ্যুষিত এলাকাতেই তারা নিষ্ঠুরভাবে তাদের প্ল্যান এবং ডিজাইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছিলেন। জটিলতার শেষে কাজ শুরু হতে যাচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের। সম্ভবত যাচাই শেষ হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের। আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ চলছে প্রায় প্রতিটি বিমানবন্দরের। বর্তমান সরকারের 10 বছরে বিভিন্ন বিমানবন্দরে নেয়া সিভিল এভিয়েশনের প্রকল্পের বেশিরভাগই এখন বাস্তবায়নের পথে। আগামী 3 বছরের মধ্যে দেশি বিদেশি এয়ারলাইন্সগুলো এসবের সুফল পাবে বলে জানালেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। নাজমুল হোসেন সাইমনের ক্যামেরায় জুলেশ কবিরের রিপোর্ট। বদলে যাচ্ছে দেশের আকাশপথ। ঢাকা সহ দেশের প্রতিটি বিমানবন্দরে চলছে উন্নয়ন প্রকল্প। উদ্যোগ নেওয়া হয়েছে নতুন বিমানবন্দর নির্মাণের। দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক বিমানবন্দর হিসেবে পরিকল্পনা করা বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। প্রায় 16,000 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে দ্রুতই। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করতে প্রথম প্রকল্পের কাজ প্রায় শেষ। 450 কোটি টাকা ব্যয়ে রানওয়ে সংস্কারের কাজ চলছে সিলেটের MAG উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের। কলকাতা, আসাম, ভুটান ও নেপালের ফ্লাইট পরিচালনার মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক কেন্দ্রবিন্দুতে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা আরও 2টা এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট করার আমরা কর্মসূচি হাতে নিয়েছি। একটা হলো কক্সবাজার, একটা হলো সৈয়দপুর। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে কক্সবাজার এয়ারপোর্টের জন্য 2টা প্রকল্প একনেকে অনুমোদন দিয়েছেন। একটা কাজ ইতিমধ্যে চলছে, আর একটা টেন্ডার শিডিউল আমাদের তৈরি হচ্ছে। আকাশপথের বৈপ্লবিক পরিবর্তনের পাশাপাশি আগামী 50 বছরে এভিয়েশন খাতের অবকাঠামো কি হবে সেই পরিকল্পনার কথা জানালেন বিমান সচিব। সিলেট এয়ারপোর্ট আছে ইন্টারন্যাশনাল, সেখানে আমরা নতুন টার্মিনাল ভবন আমরা তৈরি করার জন্য খবর কাগজে বিজ্ঞাপন চলে গেছে, এবং রানওয়ের যে স্ট্রেংথ সেটা বাড়ানোর জন্য অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে। এই সৈয়দপুর এয়ারপোর্টে এখন আমরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তৈরি করার জন্য এটা আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে কনসালটেন্ট আমাদেরকে প্রতিবেদন দাখিল করেছে। এখন আমরা টেন্ডার ডকুমেন্টস তৈরি করেছি, আমরা আমাদের নকশা, ডিজাইন এগুলো প্রণয়নের কাজ চলছে, এবং একই সাথে ভূমি অধিগ্রহণের কাজ চলছে। কাজগুলো শেষ হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। আমাদের বর্তমানে যে চাহিদা, এই চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। এটা প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা সেতুবন্ধন স্থাপন করার ক্ষেত্রে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, এটার ব্যাপারে সাইট সিলেকশন হলেও সেই আন্তর্জাতিক বিমানবন্দরও কাজও সরকার হাত দিবে। এই যে কাজগুলো, এগুলো আগে কোনো সময় চিন্তা ভাবনা করা হয় নাই। এই পুঞ্জীভূত সমস্যা থেকে বের হওয়ার জন্য বর্তমানে
অনেকগুলা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্পের পাশাপাশি নিউ ইয়র্ক ফ্লাইট চালুর জন্য সিভিল এভিয়েশনকে ক্যাটাগরি 1-এ উন্নীত করার প্রস্তুতি চলছে। জুলহাস কবির, RTV, ঢাকা। দর্শক, রাজধানীর পাশের টঙ্গীর তুরাগ নদীর তীরে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। আর সেখানে আছেন আমাদের সহকর্মী এহতেরামুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তিনি। এহতেরাম, উচ্ছেদ অভিযানের সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। জ্যোতি, আসলে আপনি জানেন যে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যে জায়গাগুলো দখল হয়ে গেছে সেগুলোর যে অভিযান চলছে BIWT এর, সেটি চলমান রয়েছে এবং এটি আজকে টঙ্গী ব্রিজ এলাকায় এই অভিযানটি চলছে এবং সকাল থেকে শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এই এলাকায় দুটি বড় মার্কেট, 4তলা ভবন রয়েছে। একটি হলো মসজিদ মার্কেট এবং নিউ মার্কেট। এখানে প্রায় অর্ধশতাধিক দোকানপাট এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া আপনি দেখতেই পাচ্ছেন একটি ভবন ভাঙা চলছে 4তলা। এই ভবনটি আসলে এই টঙ্গী মসজিদের অজুখানা এবং অন্যান্য টয়লেট সহ অন্যান্য এখানে যারা খতিব ছিলেন তাদের বিশ্রামাগার রয়েছে, সেটি আসলে অবৈধভাবে নদীর জায়গা দখল করে নির্মাণ করা হয়েছিল এবং BIWT যেটি আমাদেরকে বলেছে যে একাধিকবার এই জায়গাটি নিয়ে তারা এই আশপাশের লোকজনকে সতর্ক করেছেন এবং উচ্ছেদের জন্য বলেছেন, কিন্তু পরবর্তীতে তারা 2-3বার সময় দেওয়ার পরও তারা কিন্তু আসলে সেখান থেকে সরেনি এবং আজকে সকালে তারা এই অভিযানটি শুরু করেন। তো আমরা আসলে এই অভিযান সম্পর্কে এখানে একটু জানতে চাইবো BIWT এর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। আপনি আমাদের একটু সংক্ষেপে বলবেন আজকে কি কি অভিযান চালাচ্ছেন এখানে? আমরা আজকে 32তম কার্য দিবসে অভিযান পরিচালনা করছি তুরাগ নদীর টঙ্গী এলাকায়, আপনার উভয় পারে। এখানে আমরা প্রথমেই যে জিনিস দেখেছি যে মসজিদের নামে একটি মার্কেট গঠন করা হয়েছে, একটা বড় আপনার বিল্ডিং, যে বিল্ডিংটার 5তলা বিল্ডিং এবং পাশাপাশি আরেকটি 4তলা বিল্ডিং যেখানে আপনার অজুখানা নিচে, কিন্তু পুরোটাই আপনার মার্কেট। তো এই বিষয়গুলোকে আমরা উচ্ছেদের আওতায় এনেছি। পাশাপাশি আপনার নদীর পাড়ে বেশ কয়েকটি আপনার বিপুল সংখ্যক আপনার অবৈধ স্থাপনা, পাকা স্থাপনা রয়েছে, সেগুলো আমরা উচ্ছেদ করছি। কিন্তু একটি বিষয় আমাদের নজরে আসছে যে মহামান্য আদালতের নির্দেশে বেশ কিছু আপনার স্থাপনার উচ্ছেদের উপর আপনার স্ট্যাটাসকো জারি করা হয়েছে। প্রকৃতপক্ষে মহামান্য আদালতের নির্দেশেই কিন্তু আমরা রিট পিটিশন নাম্বার 3503/2009 আলোকেই আমরা উচ্ছেদ পরিচালনা করে আসছি। আবার আরেকটি আদালতের আরেকটি বেঞ্চ থেকে কিন্তু আমাদের স্টে অর্ডার দিয়ে দেওয়া হচ্ছে এবং মহামান্য আদালতের নির্দেশেই কিন্তু গাজীপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি কিন্তু এই অবৈধ স্থাপনাগুলো চিহ্নিত করেছিলেন এবং মহামান্য আদালত সেগুলো উচ্ছেদের জন্য নির্দেশ দিয়েছিলেন। অপরপক্ষে দেখা যাচ্ছে মহামান্য আদালতের পক্ষ থেকে আবার স্টে অর্ডার দেওয়া হচ্ছে। আমরা আইনি মোকাবেলা করে এগুলোকে আবার ভ্যাকেট করে আমরা উচ্ছেদের আওতায় আনবো। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে এই অভিযানটি তারা পরিচালনা করছেন এবং রমজানের আগ পর্যন্ত এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছে BIWT। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। জ্যোতি, এহতেরাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এহতেরামুল হক। যাচ্ছি পর সংবাদে। রাজশাহীবাসীর কাঙ্ক্ষিত বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেস যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী 25 এপ্রিল থেকে রাজশাহী ঢাকা রুটে চলবে এই বিরতিহীন ট্রেন। এটি চালু হলে রাজশাহী থেকে ঢাকা পৌঁছতে সময় লাগবে মাত্র 4 থেকে 4.5 ঘন্টা। রাজশাহী থেকে আমির ফয়সালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অভি ইসলাম। রাজশাহী ঢাকা রুটে 3 জোড়া ট্রেন থাকলেও প্রায় প্রতিটি স্টেশনে ট্রেনগুলো থামায় চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিরতিহীন ট্রেন না থাকার কারণে 6 থেকে 6.5 ঘন্টা ট্রেনের মধ্যেই বসে থাকতে হয় যাত্রীদের। তবে বনলতা এক্সপ্রেস ট্রেনটি এই রুটে চালু হলে যাত্রীদের মধ্যে থাকবে না আর ভোগান্তি। এই রুটে সপ্তাহে 6 দিন চলবে এই ট্রেনটি। এতে আমাদের সময়টা লাঘব হবে, সময় আমরা কম সময়ে ঢাকা যেতে পারবো। রাজশাহীর প্রাণের দাবি, এই দাবিটা পূরণ করার জন্য স্বল্প সময় রাজশাহী থেকে ঢাকা যেতে পারছি আমরা। আগামী 25 তারিখে উদ্বোধন করতে যাচ্ছেন
আমরা রাজশাহীবাসী আনন্দিত। আগামী 25শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন করবেন। 12টি বগিতে 928টি আসন নিয়ে বনলতা এক্সপ্রেস ট্রেনটি বিরতিহীনভাবে চলবে। ট্রেন সম্পূর্ণ প্রস্তুত এবং আগামী 25 তারিখে সকাল 10টায় মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি এবং আমরা আশা করি যে আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনের পর কমার্শিয়ালি 27 তারিখ থেকে আমরা সকাল 7টায় এই ট্রেনটা রাজশাহী ছেড়ে যাবে এবং ঢাকায় পৌঁছবে 11টা 40-এ। ট্রেনটির প্রস্তাবিত ভাড়া শোভন চেয়ার 375 টাকা, স্নিগ্ধ 719 টাকা, আর শীতাতাপ নিয়ন্ত্রিত কেবিনে প্রতি আসন 863 টাকা, আর বার্থ 1288 টাকা। অভি ইসলাম, RTV। অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের কারাদণ্ড ও 12 কোটি টাকা জরিমানা করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক সৈয়দ দিলজার হোসেন এর রায় ঘোষণা করেন। এ সময় মামুনকে আদালতে হাজির করা হয়। 2011 সালের 22 সেপ্টেম্বর ঢাকার ক্যান্টনমেন্ট থানায় অর্থ পাচারের এই মামলাটি করে দুদক, যাতে বলা হয় 2003 থেকে 2006 সালের মধ্যে গ্লোব ফার্মাটিকিউলের চেয়ারম্যান এম শাহজাদ আলীর কাছ থেকে 6 কোটি টাকা ঘুষ নেন মামুন। পরবর্তীতে তা লন্ডনের নেটওয়েস্ট ব্যাংকে পাচার করা হয়। 2013 সালে অপর এক অর্থ পাচার মামলায় 7 বছর কারাদণ্ড পেয়েছিলেন মামুন, যা হাইকোর্টেও বহাল থাকে। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে প্রথম জেনারেশনের ইন্স্যুরেন্স কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। মঙ্গলবার দুপুরে রাজধানী কারওয়ান বাজারে প্রধান কার্যালয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের 35তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, পরিচালক শহীদুল ইসলাম চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম.এ. নাসির সহ অন্যান্যরা। পরে পরিচালক ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কেক কাটেন চেয়ারম্যান। প্রতি বছরই আমরা উন্নত থেকে আরো উন্নতর দিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। এবছর গত বছরের চেয়েও এবছর আমরা ভালো ব্যবসা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্ব দরবারে সমানভাবে তাল মিলিয়ে। আমি চেয়ারম্যান হিসেবে আমাদের সকল ডাইরেক্টর এবং আপনার কর্মকর্তাবিন্দু আমরা সবাই সম্মিলিতভাবে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে বাংলাদেশের এই ব্যবসা ইন্স্যুরেন্স জগতে আমরা একটা ভালো অবস্থানে ইনশাল্লাহ নিয়ে যাব। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু ও সুরমা নদীর কালো মাটি। প্রায় 35টি গ্রামের মানুষ রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করেন এ মাটি। তাই শুষ্ক মৌসুমে খাল, বিল ও নদীতে চলছে কালো মাটি কাটার মহোৎসব। নেত্রকোনা থেকে গজনবী বিপ্লবের তথ্য ছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। মাটির চুলায় জ্বালানি ও মাটি। নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার ঘরে ঘরে এমন জ্বালানির দেখা মেলে। হাওর বেষ্টিত খালিয়াজুড়িতে খালবিলের পাশাপাশি রয়েছে সুরমা ও ধনু নদী। এসব জলাধারে পাওয়া যায় এক ধরনের কালো মাটি, যা উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের জ্বালানির অন্যতম মাধ্যম। শুকনো মৌসুমে এসব মাটি এনে তা শুকিয়ে সংরক্ষণ করেন গ্রামবাসী। সারা বছর এই মাটি দিয়ে চলে রান্নার কাজ। আমরা এই মাটি দিয়ে শুকায় রান্না করি। ভালো জিনিস, এটার মতন এর মূল্যবান জিনিস নাই। এটা 5 টাকা দিলে নাকি ভাত, ডাল, তরকারি সব হয়ে যায়। অনেকের সংসার খরচও আসে মাটি থেকে। গুটি বানিয়ে তা শুকিয়ে বিক্রি করা হয় বাজারে। কিছু তারা নিজেরা কাজে ব্যবহৃত করে, বাকিগুলি বাজারে সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। এই মাটির গুণাগুণ পরীক্ষার জন্য উপর মহলে জানানোর পাশাপাশি এর ব্যবহারে উদ্যোগ নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। খালিয়াজুড়ি উপজেলা কৃষ্ণপুর ইউনিয়নে একটা কালো মাটি পাওয়া যায়, যেটা প্রসেসিং করে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তো এটা যদি বাণিজ্যিকভাবে ব্যবহার করা যায় তাহলে আমার মনে হয় যে এখানে জ্বালানির সমস্যাটা অনেকাংশে সমাধান হবে। কালো মাটির বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা গেলে এর মাধ্যমে দেশ উপকৃত হবে বলে মনে করেন নেত্রকোনাবাসী। রাসেল আহমেদ, RTV।
মধুমতি ব্যাংক বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ড কাপের খবর জানাবো। বঙ্গমাতা অনূর্ধ্ব ১৯ মহিলা আন্তর্জাতিক গোল্ড কাপ টুর্নামেন্টে আজ বি গ্রুপের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও কিরগিজস্তান। এই উপলক্ষে মঙ্গলবার বিকেলে ধানমন্ডি আবাহনী মাঠে নিজেদেরকে ঝালিয়ে নেন সংযুক্ত আরব আমিরাতের মেয়েরা। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে পরাজয়ের পর ঘুরে দাঁড়াতে চান তারা। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতকে হারিয়ে ভালো সূচনা করতে চান কিরগিজস্তানের মেয়েরা। ধানমন্ডি শেখ জামাল মাঠে ঘাম ঝরানো অনুশীলনের পর তেমনটা আভাস দিলেন কোচ ও অধিনায়ক। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় সরাসরি দেখাচ্ছে বেসরকারি টিভি চ্যানেল RTV। শুরু করতে চাই, সেই লক্ষ্যে আমাদের মেয়েরা মাঠে। দর্শক, এরই সাথে শেষ করব দুপুরের সংবাদ। তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আজ রানা প্লাজা ট্র্যাজেডির ৬ বছর ১১ দফা দাবিতে আমরণ অনশন আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালানোর ঘোষণা। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর মরদেহ ঢাকায়, বিকেলে দাফন। শোক কাটিয়ে ২ মাস পর স্বাভাবিক হতে চলেছেন চকবাজারের চুরিহাটার বাসিন্দারা। এখনও বিপাকে ধ্বংসস্তূপে পরিত্যক্ত ওয়াহিদ ম্যানশনের ভাড়াটিয়ারা। এবং কাজ শুরু হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনালের। সম্ভবত যাচাই শেষ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV অনলাইন এবং youtube.com/RTV ডিজিটালস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।